তার সঙ্গে পরমাত্মার যোগাযোগ, তার মাঝখানের মাধ্যম হচ্ছে ধর্ম। একজন ধর্মপ্রাণ মানুষের সামনে দাঁড়ালে তাকে অন্যরকম মানুষ মনে হয়, পবিত্র মানুষ মনে হয়। সে অন্যের অনিষ্ট কামনা করে না। হিন্দুত্ব হচ্ছে অ্যাবসলিউটলি একটা পলিটিক্যাল প্রজেক্ট। হিন্দুত্ব আর হিন্দু ধর্ম এক না। রেড রোড আমি বন্ধ করছি, একটি ধর্মীয় উৎসব পালন করতে দেব না। রেড রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা 3 ঘন্টা বন্ধ রাখা যাবে না, এই তো লজিক। তাহলে 7 দিন রেড রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা কেন বন্ধ থাকবে? এটা তো কোনো গ্রহণযোগ্য কথা না, এটা বিচারিতার কথা। এবং আদর্শগত জায়গায় মার্ক্সবাদ, লেনিনবাদ তাকে সামনে রেখে আমরা আমাদের এক একটা দেশে কিভাবে কমিউনিস্ট পার্টি চলবে তা ঠিক হয়। নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবশ্রী চলে এসেছি আপনাদের বন্ধু, আবারও গল্প করতে, আড্ডা জমাতে। তবে আজকের বিষয়টা একটু ভিন্ন রকম, কারণ সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার বদল হয়েছে। তো বদল হওয়াতে রাজ্য রাজনীতি নিয়ে আমরা সবাই খুব তৎপর। আমরা খবর শুনছি, দেখছি, পড়ছি, অনেক কিছু জানছি, জানার চেষ্টা করছি। তো গণতন্ত্রে বিরোধী দলের একটা বড় ভূমিকা থাকে বলেই আমরা জানি, কারণ জনগণের প্রতিনিধি তো বিরোধী তো জনগণের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াটা সরকারের কাছে তুলে ধরবে। আমরা তো সবসময় সেই বিধানসভা লোকসভায় পৌঁছতে পারি না। তো আজকে এই পশ্চিমবঙ্গের বিরোধী দলেরই এক প্রতিনিধির সাথে একটু রাজনৈতিক বিষয়ক আলোচনা, গল্প, একটু আড্ডা করে নেব। উত্তর 24 পরগনার সিপিএম এর জেলা সম্পাদক পলাশ দাস আজকের অতিথি। নমস্কার পলাশ দা, অনেকদিন পর দেখা হচ্ছে, কেমন আছো? একদম ঠিকঠাক, ভালো। 4 তারিখের পর কি আরো বেশি ভালো? না, এই 4 তারিখের পরে বেশি ভালো খারাপ ভালো ব্যাপার না। আমরা রাজনৈতিক কর্মী, একই রকম ভাবে সকাল থেকে রাত অব্দি কাজ করতে হয়, বছরের পর বছর সেই কাজের মধ্যেই আছি। কিন্তু তোমরা এতদিন যা কথা বলেছো, বিগত সরকারের ক্ষেত্রে তো বামফ্রন্টের বলা কথাগুলো একটার পর একটা মিলে যাচ্ছে। মনে হচ্ছে না বামফ্রন্টের দূরদর্শিতা এতটাই বেশি ছিল? সেদিন জনগণ বিশ্বাস করেনি, কিন্তু সবটাই খুলে গেল। যদি রাজনীতি সঠিক আদর্শ এবং নীতি নির্ভর হয় তাহলে সে ঠিক কথাই বলবে। সেদিন তৃণমূল সম্পর্কে যা কথা আমরা বলেছিলাম, মাঝখানে তৃণমূল এবং বিজেপি সম্পর্কে যে কথা বলেছিলাম, আর আজকে বিজেপির সরকার সম্পর্কে যা বলছি, সবটাই ঠিক হবে। অতীতেরটা মানুষ দেখেছেন ঠিক, তৃণমূল আর বিজেপির সম্পর্কের কথা, গভীর নৈকট্য সখ্যের কথা যা বলেছিলাম, আজকে পুরো তৃণমূলটা বিজেপি হয়ে যাওয়াতে মানুষ সেটা বুঝছেন যে আমাদের কথাটা ঠিক ছিল। আর আজকে বিজেপি সম্পর্কে যে কথা বলছি, সে কথাটাও আজকে সব মানুষ না মানতে পারলেও একটা সময় আসবে, যেমন তৃণমূল সম্পর্কে আমাদের বলা কথাগুলো মানুষ তার নির্মম অভিজ্ঞতা থেকে তৃণমূলকে বর্জনের মধ্যে দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তাহলে আজকে বিজেপি সম্পর্কে যা আমরা বলবো, অনেক দাম দিয়ে, অনেক মূল্য চুকিয়ে এক সময় গোটা বাংলার অধিকাংশ মানুষ বলবেন যে না, এটা ভুল ছিল, এদেরকে সরাতে হবে। কিন্তু তোমরা এতদিন পর একটা আসন পেলে বিরোধীতে, তো মনে হয় বিধানসভায় এইরকম পরিস্থিতিতে একজন বিধায়ক গিয়ে এই জনগণের যে দাবি দাওয়া বা সরকারের কাছে যে দাবি দাওয়া গিয়ে পেশ করতে পারবে, মানে দাগ ফোটাতে পারবে বিধানসভায়? গত 15 বছর আমরা এখানে রাজনৈতিক লড়াই সংগ্রামের মধ্যে ছিলাম, কারো দয়া ছিলাম না। পুলিশ আমাদেরকে যতটা অসহযোগিতা, যত মিথ্যা মামলা দেওয়া যায় তাই দিয়েছে। পঞ্চায়েত এবং পৌরসভা ভোট যাতে তৃণমূল লুট করতে পারে, ব্যাপক লুটপাটের বিপুল সাম্রাজ্যের অধিকারী হতে পারে, তার সহায়তা দিয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন তাই করেছে।
আর এই যে মিডিয়া, যার মাধ্যমে মানুষ জানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তারা তৃণমূল এবং বিজেপি স্থাপকতা করেছে, আমাদেরকে হাইড করেছে, আমাদেরকে না দেখিয়ে মানুষের কাছে অপ্রাসঙ্গিক করবার চেষ্টা করেছে। কারো দয়ায় তো আমরা নেই, আমরা ছিলাম লড়াইয়ে। আজকে AK-47 AK-56 নিয়ে চলে যাচ্ছে যাদবপুর, কাকে ভয় দেখাবে? ওই টেরোরিস্ট আছে, দেশের সীমান্ত রক্ষা করবার জন্য লড়াই হচ্ছে। কিসের জন্য লড়াই হচ্ছে? এরা কি শত্রু? এরাই তো ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে। তাহলে এদেরকে যে পেটে লাথি মারা হচ্ছে, কারো বস্তির কলোনি তাতে চলে যাচ্ছে এখন। এর পরের ভাব হচ্ছে হকারের পরে এই মানুষগুলোকে উৎখাত করা। এটা কি বড় লোকদের শহর হবে? ওই গরিব মানুষ থাকবে না? সেরকমই একটা পরিকল্পনা নিয়েছে রেলের জন্য। এই কারণে আমরা বলছি, শুধু রেলের ব্যাপার না, মানুষ বাদ দিয়ে কি সভ্যতা হয়? রেল কোথা থেকে জমি পেল? রেল কি আকাশ থেকে জমি নিয়ে আসছে? না, রেল মানব সভ্যতার উষা লগ্ন থেকে রেল ছিল? তা তো ছিল না। তাহলে রেলের কাছে জমি এসছে তো মানুষের কাছ থেকে। রেল কার জন্য? মানুষের জন্য তো। তাহলে এই মানুষ ব্যতি রেখে সভ্যতা হতে পারে, উন্নয়ন হতে পারে? এই উন্নয়নটা হচ্ছে তাহলে আদানি আম্বানির উন্নয়ন। এটা কি কেবলমাত্র হকারের সীমাবদ্ধ? এই সরকারি কর্মচারীরা ডিএর জন্য আন্দোলন করল। মমতা বলল ঘেউ ঘেউ করছে। মমতার এই কথার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ দাঁড়ালেন, সরকারি কর্মচারীদের আন্দোলনের পাশে বাকি মানুষ দাঁড়ালেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পরে বলেছিলেন 10 বছর লিপ্টো ক্লাস লাগিয়ে রাখতে হবে, কেউ বিরোধিতা করতে পারবে না। এই সরকারি কর্মচারীদের ভোটে দেখা যাবে যে পোস্টাল ব্যালটে সব কেন্দ্রে বিজেপি জিতেছে। তার মানে সরকারি কর্মচারীদের ভোটে বিজেপির পক্ষে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। এখানে গভর্নমেন্টে আসবার পর দ্বিতীয় ক্যাবিনেটের মিটিং করবার পরে সরকারি কর্মচারীদের জন্য অর্ডার হয়ে গেল যে কেউ কোনো কথা বলতে পারবে না সরকারের সম্পর্কে, সরকারের সিদ্ধান্ত সম্পর্কে, একেবারে চুপ করে থাকতে হবে। তাহলে ওই মুখে লিপো ক্লাস বলা হলো না, অর্ডারে লিপো ক্লাস লাগিয়ে দেওয়া হলো। এইবারে বলা হলো কদিন বাদে প্রিপেড স্মার্ট মিটার। এটা আবশ্যিক না, বাধ্যতামূলক নয়, কেউ লাগাতে পারে, নাও লাগাতে পারে। আমাদের আন্দোলনের চাপে মমতা স্থগিত করে দিল। আমরা বলেছিলাম তখন টিএমসি বা বিজেপি যে কোনো গভর্নমেন্ট যদি হয়, তাহলে আদানি আম্বানিদের স্বার্থে এই প্রিপেড স্মার্ট মিটার গরিব মধ্যবিত্ত গলায় ফাঁস হিসেবে আসবে। ওরা তাই করতে যাচ্ছে। প্রথম এক্সপেরিমেন্ট হলো সরকারি কর্মচারী যারা আমার থেকে মাইনে নাও তাদের লাগাতেই হবে। তাহলে সেই মানুষটার ইচ্ছে অনিচ্ছে, ভিন্ন মত, প্রতিবাদ, প্রতিরোধ করবার ক্ষমতা চলে গেল। তাহলে এটা আজকে সরকারি কর্মচারীদের উপরে যেটা প্রয়োগ হচ্ছে, কালকে বাকি সমস্ত হকারদের উপরে যেটা প্রয়োগ হচ্ছে, বস্তিবাসীর উপর যেটা প্রয়োগ হতে চলেছে, বাকি সমাজের পড়ে থাকা অংশ তাকে ভয়ে কুকুরে রেখে দেওয়ার স্ট্র্যাটেজি তারা নিয়েছে। আমি একটা কথা বলবো, একসময় তো অপারেশন সানশাইনও হয়েছিল বামফ্রন্টের আমলে। বামফ্রন্টের আমলে যখনই এই ধরনের প্রয়োজন এসছে যে হকারদেরকে সরাতে হবে, তখন তার বিকল্প পুনর্বাসন। আপনি তো দমদমে থাকেন, আপনি দমদম স্টেশন পেরোবেন, দমদম স্টেশনের এই আন্ডারপাস, সেটা পেরোনোর পরে বাঁদিকে দেখবেন হকার্স কর্নার আছে, একটা বড় মার্কেট আছে। এই মার্কেটটা তৈরি হয়েছিল বাম আমলে, 8-এর দশকে। তাহলে এটাকে বলে পুনর্বাসন। এরকম গড়িয়াহাটে পাবেন, অন্যত্র পাবেন, যে হকারদের জন্য বিকল্প বন্দোবস্ত করে এটা করা। কাজে বামফ্রন্ট সরকারের নীতি মানুষের, ওটা ছিল প্রো পিপল গভর্নমেন্ট, মানুষের জন্য। তাহলে সেই মানুষকে উৎখাত করবার সিদ্ধান্ত বামফ্রন্ট কোনোদিন করেনি। আর বামফ্রন্ট সরকার কখনো আন্দোলনে বুলডোজার চালাতে যায়নি, আন্দোলনে তাকে লাঠি মেরে সেই খাদ্য আন্দোলনের মতো 80 জনকে পিটিয়ে মেরে দাও, এগুলো করতে যায়নি। সেই আন্দোলন করবারও স্পেস শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, অন্যান্য অংশের মানুষ তারা পেয়েছে। কিন্তু এখানে যা হচ্ছে যে হকার তার কথা বলতে পারবে না, সরকারি কর্মচারী তার কথা বলতে পারবে না, বস্তিবাসী কলোনিবাসী তার কথা বলতে পারবে না। ও হচ্ছে ডাবল ভয়, ডাবল ইঞ্জিন সরকার মানে কিন্তু গণতন্ত্রের পরিপন্থী কথা। এই আপনি শুরু করলেন হচ্ছে বিরোধী তো আসা, গণতন্ত্রের বিরোধী হচ্ছে গুরুত্বপূর্ণ। আর ওদের ভাষায় কি, বিরোধী বলে কোনো বস্তু থাকবে না। ডাবল ইঞ্জিন মানে কেন্দ্রের সরকার রাজ্য সরকার হয়ে গেল। এবার মিউনিসিপ্যালিটি ভোট হবে, পঞ্চায়েত ভোট আসবে, তখন বলে ট্রিপল ইঞ্জিন লাগবে দেশের উন্নয়নের জন্য, ট্রিপল ইঞ্জিন। তার মানে হচ্ছে অ্যাবসলিউট পাওয়ার। সত্যি পশ্চিমবঙ্গ কোন জায়গায় পৌঁছবে? মানে আমি আমার রাজনৈতিক কথা আজকে আমি যেটা বলবো বা আমরা যেটা বলছি, সেই কথাটা এক্ষুনি হয়তো সব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। ধরুন শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী,
কতটা দক্ষ প্রশাসক মনে হচ্ছে? আরে গোর যে নারদে টাকা নিয়ে একটা লোক, তার দুনিয়ার লোক দেখছে, সেই ভিডিও ঘুরে বেড়াচ্ছে, সেই লোক মুখ্যমন্ত্রীর দক্ষতার কি প্রশ্ন ওঠে, যোগ্যতার কি প্রশ্ন ওঠে? বাংলাকে এই মানে এই দুঃসহ সময়ে পেরোতে হচ্ছে। যে মানুষেরা বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, সিদ্ধার্থ শঙ্কর রায় বাদ দিলে, এই মমতা এবং শুভেন্দু, এটা বাংলার ডিগনিটি, মান, মর্যাদা গোটা পৃথিবীর কাছে ওটা নিচেই আছে। ওটা উঠবার কোনো রাস্তা নেই। আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি হচ্ছে যে যে জায়গাটা আলোচনা হচ্ছিল, 18 পঞ্চায়েতের আগে এই শুভেন্দু গ্রামে গ্রামে ঘুরে বলেছিল যে বিরোধী শূন্য পঞ্চায়েত করলে পঞ্চায়েত গুলো, যে পঞ্চায়েত করতে পারবে, 1 কোটি টাকা করে পাবে। এটা গণতন্ত্রের ভাষা না। কিন্তু এটাও তো ঠিক, আজকে বিজেপি কে বামফ্রন্টের এত কিছু কথা মিলছে, বা বামফ্রন্টকে কিছুটা ভরসা করলো, বামফ্রন্টকে পুরোপুরি ভরসা করলে আবার কিন্তু মস্তাদে বসালো না, বিজেপি কে ভরসা করলো এবং মুখ আনলো শুভেন্দু অধিকারী। এর ব্যাখ্যা আপনি কি দেবেন, কেন এত ভরসা ব্যাখ্যা তো নিশ্চিতভাবেই আছে। সেটা যে কোনো মানুষ সমাজে গভীরে নিরীক্ষণ করলে, আমরাও চেষ্টা করছি বুঝবার। মানুষ আমাদের উপর আস্থা রাখতে পারেননি, ভরসা রাখতে পারেননি, সেটারও অনেক কারণ আছে, ব্যাখ্যা আছে। আমি শুধু ইঙ্গিত করতে পারি, সেটা হলো যে আস্থাটা কেন রাখতে পারছেন, কারণ দেখুন কলকান দাশগুপ্তের মতো, আমি সেটাই বলছি যে এটাকে গভীরে নিরীক্ষণ করতে হবে, একটু পেছাতে হবে। 16 সালের ভোট বিজেপি কোথায় ছিল? লড়াই হয়েছিল বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের। বাম কংগ্রেসের মিলিত ভোট ছিল 39%, তৃণমূলের ছিল 45%। 16 সালের ভোট, বিজেপি 10%। তাহলে 16 সালের পরে 19 সালের ভোটের মধ্যে 3 বছরের মধ্যে কি এমন ঘটলো যে বাম কংগ্রেস পারবে না তৃণমূলকে হারাতে, কিন্তু 10% পাওয়া বিজেপি পারবে? এটা বলে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং। বিখ্যাত বই আছে নম চমস্কির, গোটা পৃথিবীর জার্নালিজম যারা পড়েন তারা এই বইটা পড়ে। আরেকটা বই আছে মিডিয়া কন্ট্রোল, নম চমস্কির, এটাও গোটা পৃথিবীর মানুষ যারা জার্নালিজম পড়েন তারা পড়েন। আমি আপনাকে বলবো, যেহেতু এই পেশাতে আপনি আছেন, এই দুটো বই পড়তে, তাহলে আপনার কাছে পরিষ্কার হবে যে কি করে জনমত গঠন করা, উৎপাদন করা। আর আজকের যুগটাকে বলা হয় পোস্ট ট্রুথ, মানে যেটা নেই সেটাকে সংবাদ মাধ্যমের আজকের কাজ ইয়েলো জার্নালিজম না, ওই ফেজ পেরিয়ে সংবাদ মাধ্যম এখন সংবাদ মত ক্রিয়েট করে, মানে যেটা নেই সেটাকে উপস্থিত করে। এই কারণে বললাম 10-45 হারাতে পারবে, whereas 39 কংগ্রেসকে এই 45 হারাতে পারবে না। এটা মাস হিপনোটিজম। এটা করবার রাস্তাটা কি? টিএমসিও বুঝলো যে পরের ইলেকশনে, 21-এর ইলেকশনে আমার গভর্নমেন্ট হবে না, এটা বামেরা চলে আসবে। তাহলে ও টিকে থাকতে পারে কি কারণে? ও টিকে থাকতে পারে ওর বিরুদ্ধে আজকে যে 39 আছে, সেটা যদি দুটো ভাগে ভাগ হয়ে যায়, 20-25-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে লক্ষ লক্ষ ভোটে জিততে পারে। তাহলে ওর ইন্টারেস্ট হলো বিরোধী ভোটটাকে ভেঙে দেওয়া। আর এইটা করতে গিয়ে ও কাকে নিতে পারে? ও বিজেপিকে নিয়ে এলো। বিজেপি ওর, এখন বিজেপির নেতারা দাবি করে যে তৃণমূলকেই আমরা জন্ম দিয়েছি। আমরাও তাই বলি যে আরএসএসই কংগ্রেসকে ভেঙে ওর যে এক্সপেরিমেন্ট কংগ্রেস শূন্য ভারত, ভালো তৃণমূল আর এই দুর্নীতি অনেকদিন ধরে করে বিজেপিতে চলে যাচ্ছে। এই কারণে তো আমরা অনেকদিন ধরে বলছি যে আরএসএস এই রাজ্যে স্বাধীনতার আগে বাড়তে পারেনি, স্বাধীনোত্তর সময়ে বাড়তে পারেনি, বাম আমলে বাড়তে পারেনি, ও বাড়ার সুযোগ পেলে হচ্ছে তৃণমূলের আমলে। কোনোদিন আরএসএস এর সঙ্গে তৃণমূলের ঝগড়া ছিল না। তাহলে আরএসএস এর গেম প্ল্যান অনুযায়ী বিজেপি তৃণমূল দুজনকে নিয়ে চলা। তাহলে এইখানে বিজেপির ইন্টারেস্ট হলো, আরএসএস এর ইন্টারেস্ট হলো এই স্টেটে বিজেপি নেই। তাহলে মমতাকে সুবিধা দেওয়ার জন্য যদি বিজেপির আপলিফটমেন্ট হয় এবং দুজনের কমন ইন্টারেস্ট হচ্ছে কমিউনিস্টরা বাইরে যদি থাকে, তাহলে একটা বিরাট ষড়যন্ত্র, 11-র আগে যে ষড়যন্ত্র হয়েছিল, 11-র পরবর্তীকালে আরেকটা ষড়যন্ত্র হলো, এর সঙ্গে যুক্ত হলো ব্যাপক ধর্মীয় মেরুকরণ। কোনো ষড়যন্ত্র বা কোনো কিছুর আলো, মানে আমি অদূর 2011-তে বাম বিধায়ক, অবশ্যই 2011 সালে তো ঘটনাটা ছিলেন। আপনি আমার মনে করবার কি আছে, মিশালের নাম তাপসী মালিক, কবি সুমনের লেখা একটা বই, আপনি ওই বইটা পড়ুন। ওই বইটা পড়ে ওর ভেতরে কি কি লেখা আছে পড়তে যান, তাহলে আপনি রায়চকের মিটিং এ কারা কারা এসেছিল সেটা দেখতে পাবেন। জাস্ট 11 সালের ভোটের পরে কিছু মানুষকে
কিছু ফরেন এজেন্সি পুরস্কার দেয় পশ্চিমবঙ্গে, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে স্টালিনবাদী কমিউনিস্ট পার্টির হাত থেকে মুক্ত করবার জন্য বিশেষ কৃতিত্ব অর্জনকারী কিছু মানুষকে পুরস্কৃত করা এই হয়। ধরনের পরিস্থিতি কি কখনো মনে হয় না যে বামফ্রন্ট কোনোভাবে মমতার উত্থানে সাহায্য করেছে? কারণ সিঙ্গুরের আন্দোলন আমরা দেখেছি, সেখানে কোথাও মনে হয় সেই সময় প্রশাসক বুদ্ধদেব বাবু ছিলেন, একটু কোথাও কঠোর থাকলে বোধহয় সিঙ্গুরে আজকে টাটা হয়ে যেত। কারণ টাটার ন্যানোই তো গেছে গুজরাটে, সেখানেই নরেন্দ্র মোদী তখন মুখ্যমন্ত্রী ছিলেন, আজকে প্রধানমন্ত্রী। এখন ঠিক কতটা লাঠি মারলে কি হতো, ওই যে বললাম লেফট গভর্নমেন্টের প্রো পিপল যে ভূমিকা ছিল এবং আন্দোলন সংগ্রাম সম্পর্কে লেফট গভর্নমেন্টের যে ভাবনা ছিল, সেটা হলো দমন পীড়ন নয়, ওটা ফ্যাসিস্ট চরিত্রে, যে আপনি কিছু করতে গেলে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। আজকে যেটা বলা হচ্ছে, কিছু করলেই হিন্দু বিরোধী, কিছু করলেই দেশদ্রোহী, সরকারের বিরুদ্ধে, তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে, তাদের আদর্শের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে এই তকমা লাগানো হচ্ছে। এটা হচ্ছে ফ্যাসিস্ট ঝোঁক। আমাদের দেশে আজকে তাই আছে, যার ফলে গণতন্ত্র কমছে, স্বৈরতন্ত্র বাড়ছে। এই কথাটা কি হচ্ছে যে এই তৃণমূলের একটা নিজেরা যে দুটো দল ভাগ করেছে, আমরা ভালো তৃণমূল, ওরা দুর্নীতি, এটা কি নিজেদের স্বচ্ছতা ধরার জন্য, না খানিকটা কোনো ছত্রছায়ার ভেতরে ঢুকে নিজেদের সবকিছুকে আড়াল করার চেষ্টা? না না, ভালো তৃণমূল কথাটা তো তৃণমূলের কোন লোক বলেনি, বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তার আমদানি করা। উনি বলেছেন প্রথমে যে বিজেপির তৃণমূলীকরণ হবে না, অনার স্টেটমেন্ট। তার 2-3 দিন বাদে তিনি বলেন যে, এবং সঙ্গে সঙ্গে তৃণমূলের কিছু লোকজন সেখানে চলে সেটা 4 যাচ্ছে। তারিখেই ঢুকে গেছে, কাউন্টিং হল থেকে ঢোকা শুরু হয়েছে। কাউন্টিং করতে গেছে তৃণমূলের হয়ে বিজেপি হয়েছে। কাউন্টিং হলের বাইরে যে ক্যাম্প ছিল, তৃণমূলের ক্যাম্পে ছিল, বিজেপির ক্যাম্পে চলে গেছে। 4 তারিখে বিকেল বেলা থেকে চারিদিকে গেরুয়া আবির, ডিজে বাজিয়ে নাচ, ডিজের পয়সা দিয়ে ডিজে আনিয়ে নাচ, সেটাও তৃণমূলের লোকেরা করেছে। যারা ভোটের দিনে ক্যাম্পে বসেছিল তৃণমূলের ক্যাম্পে, তারা সবাই সন্ধ্যাবেলা ফিরে দেখি তারা গেরুয়া হয়ে বিজেপি নাচানাচি করছে। আর তৃণমূলের যে অফিস পেরিয়ে আমায় বাড়ি আসতে হলো, এরকম দুখানা তৃণমূলের অফিস দেখলাম, বিজেপির ঝান্ডা ফান্ডা লাগিয়ে, লাইট ফাইট লাগিয়ে সেখানে নাচানাচি হচ্ছে, বিজেপি হয়ে গেছে। মিক্সটা হয়ে গেল। শুধু ও পঞ্চায়েতের মেম্বার কি প্রধান, কাউন্সিলর, এইখানটা নেই এখন, কিন্তু মিক্সটা নিয়ে নিয়েছে, ওপরটা নিয়ে নিয়েছে, এমএলএ এমপি নিয়ে নিয়েছে। এইটা হয়তো এটা লোকাল ব্যাপার, এদের নিজেদের কিছু লোক তারা কাউন্সিলর হতে চায়, প্রধান হতে চায়, মেম্বার হতে চায়, তাহলে ওই লোকগুলোকে নিলে আমার দাবিদার তৈরি হয়ে যাবে, কাজে ওগুলোকে বাদ রেখে করাটাই ভালো। আর কিছু এমএলএ ওদের হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ, আর যেগুলো হয়নি সেই লোকগুলোকে যদি নিয়ে নেওয়া যায় তাহলে অ্যাবসলিউট সবাই আমার। তাহলে এখন তৃণমূল যেটা আগের গভর্নমেন্ট চালিয়েছে, তৃণমূল তো বিরোধী কাউকে পায়নি। তৃণমূল যে সরকারটা চালালো, লাস্ট যে সরকারটা চলছিল, সেটা তো বিরোধী ছিল না, মানে যেটা তৃণমূল সেটাই বিজেপি, মুকুল রায়ের কথায় দুটোই ওনার। আর এখনো দুটোই ওনার। আগেরটায় আরএসএস এর পরামর্শ অনুযায়ী মমতা রাইডার ছিল, বিজেপি সহযোগী ছিল। এখন আরএসএস এর চালিকা, মানে পরিচালন পদ্ধতি অনুযায়ী এখন বিজেপি গভর্নমেন্টে আছে। ভালো তৃণমূল, তারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ঘোমটা লাগিয়ে, ঘোমটার বাইরে ভালো তৃণমূল, শ্রমিক ভট্টাচার্যকে জানতে হবে ভালো তৃণমূল কাকে বলে, ও ব্যাখ্যা দিতে পারবে, সুন্দর কথা বলে। শক্তি চট্টোপাধ্যায় আওড়ায়, তাহলে আমি ওপরে আমরণ রাখলাম শক্তি চট্টোপাধ্যায়, সুন্দর কাব্যিক, আর নিচে যত চোর চোট্টা, গুন্ডা, বদমাস, লম্পট সব তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে আমি একটা স্বৈরতান্ত্রিক শাসন এখানে কায়েম করব। আর নিচে কি হচ্ছে, ও মাঝে মাঝে বলে যে আসলে পার্টি, এটা একটা বিরল ঘটনা, একটা গভর্নমেন্ট হয়ে গেল, একটা পার্টি গভর্নমেন্ট করলো যার নিজের সংগঠন 5 সালের লোক বিজেপি করতে চলে এলো। ও তার নাম তৎকাল দিতে পারে, আচমকা দিতে পারে, হঠাৎ বিজেপি দিতে পারে। বিজেপির যে নীতি এখন তো হিন্দুত্ববাদ, তো আমরা অন্য রাজ্যে দেখি বিজেপি কিভাবে হিন্দুত্ববাদ চালু করেছে। এই ধরনের জিনিসকে পশ্চিমবঙ্গে কি করে বামফ্রন্টের কি নীতিতে মোকাবিলা হবে? মোকাবিলা তো করতে হবে বামফ্রন্টকে, নতুন লড়াই কি হবে? হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে ওরা জানে যে কমিউনিস্টরা, বামপন্থীরা আপসহীন লড়াই করবে। যে কোনো মৌলবাদ, সাম্প্রদায়িক রাজনীতি, তার বিরুদ্ধে বামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই কারণের জন্য
আরএসএস এর জন্মলগ্ন থেকে তারা তিনটে শত্রু চিহ্নিত করে। সেই তিনটে শত্রু হচ্ছে খ্রিস্টান, ইসলাম এবং কমিউনিস্ট। এইখানে জেতবার পরে নরেন্দ্র মোদী একটা সরকারে এসছে এটা বলেননি। অন্যান্য জায়গায় বিহারে জিতেছে, উড়িষ্যাতে জিতেছে, উত্তরপ্রদেশে গভর্নমেন্ট হয়েছে, এসব জায়গাতে এই কথা বলেনি। বাংলাতে আমাদের সরকার ছিল তৃণমূলের সরকার, কিন্তু বাংলাতে বিজেপি জেতবার পরে বলছে ভাবনার পরিবর্তন ঘটেছে। এই ভাবনার পরিবর্তন মানে উনি বোঝাতে চাইছেন এখানে তৃণমূলের গভর্নমেন্ট থাকলেও বাংলা মানে প্রগতিশীল, বাম চেতনা সম্পন্ন একটা রাজ্য। এখানে রেনেসাঁ হয়েছিল, এখানে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের তিনটে ধারার চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল। এখানে শ্রমিক, কৃষক তাদের শ্রেণী সংগ্রামের দীর্ঘ ইতিহাস আছে। লেফটন গভর্নমেন্ট আছে, 34 বছর ছিল। কাজে এহেন রাজ্যকে জয় আর 5টা রাজ্যকে জয়ের সঙ্গে সমতুল্য নয়। এখানে জয়টা হচ্ছে তার কাছে আদর্শগত জয়, যে আমি বামপন্থাকে পরাজিত করলাম আর হিন্দুত্ববাদের পতাকা ওড়ালাম। ওনার মনে হচ্ছে গোটা পৃথিবীতে কমিউনিস্টদের বামপন্থার আদর্শকে কেউ হারাতে পারেনি। আমি কদিন আগে একটা জায়গায় বলি যে কেউ চাইতে পারে, কমিউনিস্ট পার্টিকে মোছা যায়। তো হিন্দুত্ববাদ নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এই যে এই সরকার যেটা করছে, বাইরের যে নামাজ পড়া মুসলিমদের তুলে দিচ্ছে, বা রাস্তা বন্ধ করে পুজোর ব্যাপারটাও তুলে দিচ্ছে, ব্যাপারটা তো খারাপ করছে না? কারণ জনগণের যাতায়াতের অসুবিধা হচ্ছে, সেখানে রাস্তা জুড়ে নামাজ পড়া বা তাদের যে কার্যক্রমকে আটকানো হচ্ছে। বা পুজো, এই যে তোমরা কিন্তু বামপন্থীরা যখন পুজো হয়, বামপন্থীদের একটা করে স্টল থাকে, তো পুজোর আবহাওয়াকে তো তোমরা ব্যবহার করছো, তো সেখানে সেই পুজো বা হিন্দুত্ব নিয়ে এই সমস্ত মানে কনসেপ্টটাই গন্ডগোল আছে। হিন্দুত্ব আর হিন্দু ধর্ম এক না। ধর্ম পালন তার সঙ্গে পরমাত্মার যোগাযোগ, তার মাঝখানের মাধ্যম হচ্ছে ধর্ম। একজন ধর্মপ্রাণ মানুষের সামনে দাঁড়ালে তাকে অন্যরকম মানুষ মনে হয়, পবিত্র মানুষ মনে হয়, সে অন্যের অনিষ্ট কামনা করে না। হিন্দুত্ব হচ্ছে অ্যাবসলিউটলি একটা পলিটিক্যাল প্রজেক্ট। হিন্দুত্ব আর হিন্দু ধর্ম এক না। বিবেকানন্দ বড়, রামকৃষ্ণ বড়, যত মত তত পথ। বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা করছেন। উনি যাওয়ার পরে বিশ্ব ধর্ম সম্মেলন, পৃথিবীর সব ধর্মের মানুষ গেছেন, পণ্ডিতরা গেছেন, বক্তৃতা করছেন। দিনের পর দিন চলছে, এলোমেলো হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা একই ধরনের তত্ত্ব আলোচনা শুনতে কতক্ষণ ভাল লাগে, মনঃসংযোগ বিঘ্নিত হচ্ছে। তো স্বামীজি ওখানে তার বাগ্মিতার জন্য একটা আলাদা মর্যাদা, আগ্রহের জায়গা তৈরি করেছে। তো উদ্যোক্তারা প্রতিদিনই যখন এরকম কনসেন্ট্রেশন চলে যেত সভার, তখন তাকে ফেরানোর জন্য স্বামীজিকে ব্যবহার করতেন, ঘোষণা করতেন যে এইবারে স্বামীজি আপনাদের সামনে বলবেন। তখন আবার সবাই এসে বসতেন সোমবার অধীর আগ্রহে। এরকমই একদিনের সভাতে স্বামীজি বলেন যে একটা কুয়োর ব্যাঙের আর সমুদ্র ব্যাঙের গল্প আমরা ছোটবেলায় পড়েছি নীতি কথায়। কুয়োর মধ্যে একটা ব্যাঙ ছিল, ওটাই তার পৃথিবী ছিল। সমুদ্র থেকে একটা ব্যাঙ একদিন ওখানে পড়ে যায়। এবার কুয়োর ব্যাঙ দেখে যে ওর মতনই একজন, তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে গেলে? বলো সমুদ্র থেকে। বললো কত বড়? এইটার মতো। বলো না, এর থেকে অনেক বড়। ও তখন একটা লাভ দিল, দিয়ে বললে এতটা? বললো না, এর থেকে অনেক বড়। তখন ও বুক ফুলিয়ে যতটা দূর লাফানো যায় লাফালো। বললো এত, এর থেকে তো ছোট হবে। বললো না, অনেক বড়। ও বিশ্বাস করতে পারছে না যে এর বাইরেও বা এর থেকেও বড় কিছু থাকতে পারে। স্বামীজি এইটা বলে বললেন যে এটা কুপমণ্ডুকতা। তাহলে কিছু ধর্মের মানুষ মনে করেন যে তারটাই শ্রেষ্ঠ আর বাকিগুলো সব। বিবেকানন্দের কথা এরা বলছে যে জীবপ্রেম করে, খুব বেশি বলবে না, তার কারণ বিবেকানন্দের সমস্ত কথাগুলো যদি সামনে এনে দেওয়া যায়, তখনও বিবেকানন্দের ওই সমস্ত কথাগুলোকে সরিয়ে দিতে থাকবে। তারা মনে করে যে তারটাই শ্রেষ্ঠ, এরা মনে করে। আসলে এরা মনে করে তা না, এটাকে এরা ব্যবহার করছে। আচ্ছা, এই যে কথার প্রসঙ্গে বলে দিলে না যে নামাজ বন্ধ করেছে, রেড রোডে ভালো করেছে।
কেন পড়বে? নামাজ পড়তে কতক্ষণ লাগে? বড় দুটো নামাজ, একটা হচ্ছে ঈদ আর একটা বকরি ঈদ, এই দুটো নামাজ প্রধানত রাস্তায় হয়। বাকিগুলো কোথাও কোথাও হতে পারে, কিন্তু সেটা খুব বড় না। কোথাও কোথাও কোনো কোনো মসজিদে শুক্রবার দিনে কিছুটা রাস্তায় আসে, সেটা কিছুটা রেস্ট্রিকশন করা যেতে পারে। কিন্তু বছরে একদিন কি দুদিন কয়েক ঘন্টার জন্য রেড রোডে যদি নামাজ হয়, তাহলে কোনো অসুবিধার কিছু হয় না। আজকে মোদী এসে 7 দিনের জন্য বন্ধ করলেন কেন রাস্তা? তো আবার 7 দিন উনি যোগা করবেন, তার জন্য কেন বন্ধ করলেন? বলতে যাচ্ছি, আচ্ছা, দুর্গা পুজো হচ্ছে আমাদের কাছে বাঙালির সব থেকে বড় ফেস্টিভ্যাল। ক্লারিফিকেশন হচ্ছে যে সকালবেলায় সবাই, আমি যাই ক্লারিফিকেশন থাক, রেড রোড আমি বন্ধ করছি, একটি ধর্মীয় উৎসব পালন করতে দেব না। রেড রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা 3 ঘন্টা বন্ধ রাখা যাবে না, এই তো লজিক। তাহলে 7 দিন রেড রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা কেন বন্ধ থাকবে? এটা তো কোনো গ্রহণযোগ্য কথা না, এটা বিচারিতার কথা। আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছে তাই করবো, এটা হয়? তাহলে এটা গণতান্ত্রিক দেশ না, এটা বলতে হবে। এটা ধর্মনিরপেক্ষ দেশ নয় বলতে হবে। অথচ এই সংবিধানে শপথ নিয়েই তো এরা সবাই মন্ত্রী হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন। এদের পূর্বসূরি যারা, তাদের তো দেশকে স্বাধীন করবার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। তারপরে একজন স্বাধীনতা সংগ্রামী নেই, একজন শহীদ নেই। তাহলে এরা ভারতের এই হিস্ট্রিটাকে রিমেকিং এর জায়গায় যাচ্ছে। তাহলে সেই লোকগুলো ঠিক করে দেবে দেশের সংবিধান কি হবে, তাকে বদলে দেবে ইচ্ছে মতো? এটা হতে পারে না। একটু কথা বলবো, তুমি একটু আগে বলছিলে আম্বানি আদানিদের জন্যই এদের জায়গা করে দিচ্ছে। তো পুঁজিপতিরা না হলে শিল্পায়ন হবে কি করে? ইন্ডাস্ট্রিয়ালিস্টই তো আসবে, যেমন টাকা এসেছিলেন বা পুঁজিবাদের কথা হলো। আমরা তো সমাজটাকে বদলাতে চাই, এই কারণে বামপন্থীরা তো আলাদা। আমরা টার্গেট কেন আরএসএস এর কাছে, বিজেপির কাছে? টার্গেটটা এই কারণে, আমরা যদি এই যে ভাবনার পরিবর্তন বলছে কেন, পরিবর্তন বলছে এই কারণে আমরা সাম্রাজ্যবাদ বিরোধী, আমরা ক্যাপিটালিজমের বিরোধী, আমরা তো সমাজতন্ত্রের কথা বলি। তাহলে আলটিমেটলি আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই যে শোষণমূলক ব্যবস্থার ইতি একটা, এই এখান থেকে বেরিয়ে এই ক্যামেরাতে আরেকটু ছবি তুলে নেবে যে আকাশ ঢাকা 30 তলা 32 তলা বাড়ি দেখতে পাবে এই পেছন দিকটাই, যে আকাশকে ঢেকে দিয়েছে। এক একটা ফ্ল্যাটের দাম 1.5 কোটি 2 কোটি। এর ঠিক উল্টো দিকে লাগো একটা বস্তি আছে, যে বস্তির একটা পরিবার, তারা সকলে মিলে 1020 টাকা রোজগার করে বা 15,000 টাকা রোজগার করে। কোনোদিন হয়তো জলের তলায় থাকে এই বৃষ্টিগুলোর সময়। তাহলে এদের বাড়ির একটা বাচ্চা ছেলে আর ওই বিল্ডিং এর কমপ্লেক্সের একটা অল্প বাচ্চা ছেলে মেয়ে, তাদের দুজনের জন্য পৃথিবীর আলো বাতাস সম্পদ আলাদা হবে কেন? বামপন্থীদের কাছে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এটা ক্যাপিটালিস্ট সিস্টেম, এটা অনেক তাত্ত্বিক আলোচনা। আমি ক্যাপিটালিজমের পক্ষে তো যেতে পারবো না। আমি তো এই ক্যাপিটালিজম কে উৎখাত করতে চাই, শোষণমূলক ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই, এবং পৃথিবীতে এই ধরনের ব্যবস্থা তৈরি হয়েছে। আমি এমন কোনো কথা বলছি না, কাল্পনিক কথা বলছি না, এবং এটাই ইনএভিটেবল হবে। জন্যই কি সেই সময় শিল্পায়নের জন্য বুদ্ধবাবুকে দলের ভেতরে কোনো মানে কথাবার্তার সম্মুখীন হতে হয়, যেখানে কোনো দ্বন্দ্বমূলক কথা এসছে যে পুঁজিপতিদের ডেকে এনে না না না, তার কারণ হচ্ছে যে আমাদের কাছে, আমাদের তো পার্টি প্রোগ্রাম আছে, আমাদের উটকো পার্টি না। আমাদের পার্টিতে সবকিছুই যথেষ্ট সুচিন্তিত এবং আদর্শগত জায়গায় মার্ক্সবাদ লেনিনবাদ তাকে সামনে রেখে আমরা আমাদের এক একটা দেশে কিভাবে কমিউনিস্ট পার্টি চলবে তা ঠিক হয়। আমাদের প্রোগ্রামেটিক আন্ডারস্ট্যান্ডিং কি আছে, যে আমরা তো জানি যে আমরা এই যে দেশটায় আছি এটা হচ্ছে পুঁজিবাদী এবং আধা সামন্তবাদী একটা দেশ। তাহলে এখানে আমাদেরকে কাজ করতে হচ্ছে, কাজ করতে করতে আমরা কয়েকটা জায়গায় গভর্নমেন্টে এসছি, কিন্তু এটা কোনো সমাজতান্ত্রিক সরকার নয়, এই সিস্টেমের মধ্যে একটা অঙ্গরাজ্যে একটা সরকার। যে আমি এখানে পুঁজিবাদ শেষ হয়ে গিয়েছে এরকম পাগলের কথা আমরা বলতে যাবো কেন? এর তো কোনো মানে নেই, ওসব কিছু ব্যাপার না। 2006 নির্বাচনে আমাদের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ।
আর তারপরে মমতা দেখলো যে সিঙ্গুর, নয়াচড়ে কেমিক্যাল হাব, জিন্দালদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্পাত কারখানা, ভিডিওকন, এক গাদা কারখানা, লেবার ইন্টেন্সিভ ইউনিট তৈরি হচ্ছে। এইটা এই ইন্ডাস্ট্রিগুলো স্লোগানে যদি 2006 ওই রেজাল্ট হয়, আর এগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে বামপন্থীদের সরকারকে তো সরানো যাবে না। সেই কারণের জন্য এই পরিকল্পিত শিল্পায়নকে স্তব্ধ করে দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বৃহত্তর ষড়যন্ত্র যা হয়েছিল তারা নামে। আপনারা বামপন্থীরা কি সাহায্য করবেন? নিশ্চয়ই। আমাদের সাহায্য করার কি আছে? আমাদের গভর্নমেন্টে নেই। না, বিরোধী পক্ষে তো বসে আছে, সেদিন তো বিরোধী দল। আমরা কি করবো? আর মমতার মতো কি ভ্রান্তি যাবো না এ করতে যাবো? বামপন্থীরা তো গঠনমূলক এবং প্রগতিশীল ভাবনা তা দিয়ে চলে। একটা ইন্ডাস্ট্রি হলে আমি তাই ভাঙতে যাবো কেন? তবে ডেফিনেটলি আমরা যে জায়গায় আপত্তি করবো সেটা হচ্ছে যে তুমি প্রিপেড স্মার্ট মিটার আদানি আম্বানির সুবিধার্থে যদি বসাতে চাও, আজকে আমি জানি না যে তোমরা এইসব স্টাডি করেছো কিনা। এই মুভমেন্টটা যখন হয়, আমি বারাসাতে একটা জায়গায় স্টাডি করি যে কি সমস্যা, কত পার্থক্য। তাতে আমি দুটো ওয়ার্ডের অসংখ্য লোকের সাথে কথা বলি। আন্দোলনটা কেন অতটা স্পিড আপ করলো, অত মানুষ বেরোলো, তাতে দেখলাম গড়ে 3 গুণ হয়ে যাচ্ছে। ডায়নামিক ফেয়ার, হিসেবেও রাখতে পারবে না কখন কারেন্ট চলে যাবে। অল্প কটা টাকা আছে, পরের দিন ওর বউকে ডাক্তার দেখাতে হবে, আর যদি ও ইলেকট্রিক ভরে তাহলে দেখানো যাবে না, কি করবে ও? তাহলে বহু বাড়ি নিষ্পত্তি হবে। আমি এইরকমও দেখেছি, এক মহিলা বলছে যে আমরা 5 ঘন্টা 6 ঘন্টা উইদাউট ইলেকট্রিসিটি থাকি, অভ্যাস হচ্ছে। তাহলে এইটা, হ্যাঁ, তা কি করবে লোকে? এটা হার্ড রিয়ালিটি। সবাই মধ্যবিত্ত মানুষ যে গায়ে লাগবে না এটা নয়। উজালা গ্যাস 9টা দিত, এখন 4টে দেবে, দাম বাড়িয়ে গিয়েছে 1000 টাকা, বলেছিল 450 টাকায় দেবে। এরপরে তুমি লোকের রুটি কেড়ে নিচ্ছ। এই লোক কোথায় যাবে? কি খাবে? কিভাবে বেঁচে থাকবে? এখানে যখন আমরা দেখছি যে এই অসৎ কর্পোরেট, অসাধু কর্পোরেট, তাদের বিপুল মুনাফার জন্য সরকারি ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মুনাফা তো শিল্প, এই স্বাস্থ্য এবং শিক্ষাতেও যে মুনাফা চলছে, তার ব্যাপারে বামপন্থীরা কি ভাবে পদক্ষেপ নেবে? এখানেও তো তাই হয়েছে। একই কথা তো আমরা মমতা সম্পর্কে বলতাম যে ও সিস্টেমেটিক্যালি সরকারি শিক্ষাকে তুলে দিল, আর এইটা বিজেপিও চায়। সরকারি শিক্ষা থাকবে না, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থাকবে না, তাহলে 100% হচ্ছে কর্পোরেটের হাতে। আয়ুষ্মান ভারত নিয়ে এসছে তো, এটা স্বাস্থ্যসাথী ছিল, স্বাস্থ্যসাথী মমতাও করেছে, ও করেছে, কিন্তু আলটিমেটলি কি লোক কোথায়? সরকারি আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথী হতে লোক পেত, কিছু লোক পেত, এও কিছু লোক পাবে। আরে এরা মনে হচ্ছে যেন যা করছে একটা বিরাট কিছু করছে। আমি বুঝি না, আসলে বহুকাল ধরে চলা জিনিস না, লোকে গুরুত্ব দেয় না। ভাবেন না, এরা স্কিপ করবেন না। এই যে আরজিকর হসপিটাল দেখেন, এটা সরকারি হসপিটাল, বিনা পয়সা চিকিৎসা হয় তো, তাহলে কোনটা বড় ব্যাপার? এইরকম একটা হসপিটাল, এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার, লক্ষ লক্ষ মানুষকে বছরের পর বছর যারা পরিষেবা দিয়ে যাচ্ছে বিনা পয়সায়, এই ইনফ্রাস্ট্রাকচার বেশি দরকার না স্থানবাজি রাজনীতি বেশি দরকার? বলেন দেখি। তাহলে ওইটার জন্য প্রধানমন্ত্রী বলেছে যে আমি তোমায় আরজিকর দিয়েছি, আমাকে ভোট দাও। এই যে রেশন সিস্টেম, সব থেকে বড় সিস্টেম তো রেশন, যেটাকে গুটিয়ে দেওয়া হচ্ছে, বিজেপি সরকারও গুটিয়ে দিচ্ছে। তাহলে এইগুলোর মধ্যে দিয়ে আসলে জনকল্যাণমূলক রাষ্ট্র থেকে সরে আদানি আম্বানির মুনাফা রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। আর এর বিরোধিতা করতে গেলে রাষ্ট্রের দমন পীড়ন নেমে আসবে, যে তুমি এটা বিরোধিতা করতে পারবে না। শিক্ষা আজকে বেশিরভাগ কলেজে ছেলেপেলেরা পড়তে যায় না, সরকারি কলেজে যাচ্ছে, বেসরকারি কলেজে। কেন পড়তে যাচ্ছে বেসরকারি কলেজে? চিকিৎসা বেসরকারি হাসপাতাল, বেসরকারি কলেজে ডাক্তারি পরীক্ষাও পড়তে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে, এমনকি নিউট্রিশন সাইকোলজির মতো সাবজেক্টও পড়তে যাচ্ছে।
তাহলে এদের কাছে জঙ্গল আদানি আম্বানি মালিক হবে, এয়ারপোর্ট আদানি আম্বানি মালিক হবে, রেল স্টেশন আদানি আম্বানি মালিক হবে, এরপর রেল গাড়ির মালিক আদানি আম্বানি হবে, টেলিফোন এরা হবে। তাহলে আপনি সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু ব্যবহার করছেন সবই আদানি আম্বানির হাতে বা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতে থাকবে। তাহলে এই কয়েকজনের মনোপলি সাম্রাজ্যের অধীন ভারতবর্ষে 140 কোটি লোককে থাকবে। এটা কোনো কাজের কথা হলো? এর বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে এই যে জনগণের ওপর বোঝা চাপছে, তাদের প্রাণ ওষ্ঠাগত হচ্ছে, অবর্ণনীয় শোষণ নিপীড়ন চলছে, তার বিরুদ্ধে মানুষ দাঁড়াবে না? এটাই তো মানুষের পরিচয়। আর এই মানুষকে ঐক্যবদ্ধ লড়াইয়ের দিকে নিয়ে যাওয়ার মূল শক্তি হচ্ছে বামপন্থীরা। কাজে মোদী চাইতে পারেন, খোয়াব দেখতে পারেন, কিছু দেয়া আছে না। গোটা পৃথিবীতে কমিউনিস্ট পার্টি আছে, গোটা পৃথিবীতে বাম আদর্শ আছে, কাজে ভারতে থাকবে, বাংলাদেশে থাকবে। ভাতার রাজনীতি নিয়ে তুমি কি বলবে, যে এই এত কিছু ভাতা দিচ্ছে? যদিও তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ একটা শুরু করেছিলে, বামফ্রন্টের সময় ছিল, যারা যতক্ষণ না চাকরি পাবে ততক্ষণ সেটা বেকার ভাতাটা হবে, কিন্তু পরবর্তীকালে অনেক বড় লক্ষ্মী ভান্ডার এসছে, আরো অনেক ভাতা এসছে, এবং বিজেপিও একই দিকে হাঁটছে। তো ভাতার রাজনীতিতে মনে হয় 1% খুব তুষ্ট হয়ে যাচ্ছে। কিছু মানুষের ভাতা তো অবশ্যই প্রয়োজন, অধিকাংশ লোক 1% লোক তো সরকারি কর্মচারী না, পেনশন নেই। তাহলে 99% লোকের তো পেনশন নেই। তাহলে 60 বছর বয়স হয়ে গেলে তার যখন কাজ থাকবে না, কর্মক্ষমতা কমবে, তার তো বেঁচে থাকাটা কঠিন। কাজে এই মানুষকে অন্তত 7,500 টাকা দেওয়া উচিত, সরকারেরই ভাবা উচিত। তা এরকম আরো অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে ছাত্রছাত্রীদের লেখাপড়া যাতে বন্ধ না হয়, উচ্চশিক্ষা পর্যন্ত এক হচ্ছে সরকারের দায়িত্ব নেওয়া উচিত। সে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, অন্য ডিসিপ্লিনে পড়াশোনা করতে পারে, পুরো খরচের দায়িত্ব সরকারের নেওয়া উচিত। সে স্টাইপেন্ড হোক, ভাতা হোক, হোয়াটএভার করা উচিত। ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা করেছিলাম সেলফ হেল্প গ্রুপ, তাদেরকে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, শিক্ষাগত দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে তাকে ক্ষমতায়নের সুযোগ যাতে নারী পায়, সাম্য সমানাধিকার যাতে পায়, তার জন্য করা উচিত। সেটা আলাদা ব্যাপার। দৃষ্টিভঙ্গি কি, আমি এই গভর্নমেন্টের এই টাকা, আমি এই টাকাটা খরচ করব, কিভাবে করব, এটা তো ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টে এগুলো আছে, এগুলোর আমরা বিরোধিতা করিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় গিয়েছিলেন, আমি এই টাকা দিচ্ছি, যেন কালীঘাট থেকে উনি টাকা দিচ্ছেন, ওনার বাবার টাকা তোমায় দিচ্ছি, তোমায় আমায় ভোট দিতে হবে। বিজেপি এটা বিরোধিতা করে, বিজেপি বিরোধিতা করে আসবার পরে 1 মাস 7-8 দিনের যে সরকার, সেই সরকারের একটা দেউলিয়া সরকার, নিজস্ব কিচ্ছু বোধ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছেঁড়া ছুটি, যেটা ছেড়ে ওনাকে চলে যেতে হয়েছে, বিজেপি সরকার ওইটাকে পা গলিয়েছে। লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার, আর ওদের দুয়ারের সরকারের জায়গায় কি জনকল্যাণ না কি একটা নাম দিয়ে হচ্ছে, এক ফরম্যাট। তাহলে এই ফরম্যাটটা এখন বোঝা যাচ্ছে আসলে মমতা আর বিজেপি দুজনে এক ফরম্যাট কোথা থেকে পেল। তাহলে আমরা যে কথাটা বলি যে আরএসএস দুটোকে চালায়, তাহলে ফরম্যাটটা নাগপুরে তৈরি হয়েছে সেই এক ফরম্যাটে। এবং এরাও লক্ষ্মীর ভান্ডার একে যেমন মমতা ভোট চাইবে, অন্নপূর্ণা ভান্ডার একে ভোট চাইবে। তাহলে এদের কাছে মানুষ হচ্ছে ক্রয়যোগ্য পণ্য, আর আমাদের কাছে মানুষ হচ্ছে এই পৃথিবী, এই সভ্যতা, এই রাজ্যের মূল সম্পদ। কাজে আমরা এই মানুষের প্রতি যে বঞ্চনা হচ্ছে, তার উপরে যে দমন পীড়ন হচ্ছে, তার যে গণতন্ত্রকে কেড়ে নেওয়া হচ্ছে, এটাকে পুনঃপ্রতিষ্ঠা, একটা সম্পূর্ণ জাতির, মানুষের, পরিবারের বিকাশের সব সুযোগ যাতে তার হাতে থাকে, সে পেতে পারে, তাকে প্রতিষ্ঠিত করবার জন্য বামেদের লড়াই। কাজে এই প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে গেলে সেই লড়াই কোনো ফুল ছড়ানো পথে হবে না। তোমাকে শেষ কথাই বলবো, এরপরে তো লোকসভা ভোট, অবশ্য যদিও সমস্ত পুরসভার বোর্ডও ভেঙে গেছে, কলকাতা কর্পোরেশনেরও একই অবস্থা। তো এই অবস্থায় যেখানে তৃণমূল দলটা একেবারে নেই বলা চলে,
বিজেপির সাথে মিশে যাচ্ছে। বিজেপি তো এক সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদ নিয়ে কাজ করছে, সেখানে বামপন্থীদের সংগঠন আগামী দিনে তো জোরদার হয়ে কিভাবে তোমরা আসতে চাইছো লোকসভা ভোটের জন্য? কোনো একটা পার্টিকুলার ভোটের জন্য আমি আজ থেকে নেমে গেছি, ব্যাপারটা এমন না। বামপন্থীরা 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, 8 তারিখে কলকাতায় মিছিল করছে, কিন্তু তো ভোটের জন্য করছে না। তখন চলে গিয়েছে নিউ মার্কেট ভাঙতে, চলে গিয়েছে তপসিয়াতে অন্যায় ভাবে বেআইনি নির্মাণ ভাঙতে আছে। দুটো টার্গেট করছে, হচ্ছে দুটো জায়গায় মাইনরিটি আছে বলে, তাহলে পপুলার সাপোর্টও পাবে। তারপরেই শিয়ালদা ভাঙলো, তারপরেই দমদম ভাঙলো, তারপরেই যাদবপুর ভাঙলো, যেখানে 100% হচ্ছে হিন্দু। তার মানে এই সরকার যখন গরিবের বিরুদ্ধে, তার রুটি রুজি, তার বাসস্থান, তার বেঁচে থাকাকে একেবারে নির্মম অমানবিক ভাবে ভেঙে চুরে তছনছ করে দেওয়ার জায়গায় গেছে, আমি যখন ভোটের কথা ভাববো না, সেই মানুষ তো বিজেপিকেই ভোট দিয়েছে, অধিকাংশ বিজেপিকে ভোট দিয়েছে। গরিব অংশে এই পাড়াগুলোতে ভোটের রেজাল্ট দেখলেই বোঝা যাবে, আমার কাছে তো ব্যাপার না। এই মানুষ অর্থাৎ গরিব মানুষ, আমার শ্রেণীর মানুষ, এই শ্রেণীর মানুষের উপর যে আক্রমণ, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই এখন তো মিডিয়াতে না দেখালো, গোটা পশ্চিমবাংলার আনাচে কানাচে যে কোনো জায়গায় যাওয়া যাবে, লোকে বলবে তো সিপিআইএম আছে, বামপন্থীরা আছে এদের লড়াইয়ের পাশে। যাদবপুরে চোখের জল ফেলতে ফেলতে হকার বলছে যে যাদের আমাদের পাশের কথা, তার পাশে থাকার কথা ছিল না, আজকে তারা আমাদের পাশে, আর যাদের জন্য করলাম তারা কেউ আমাদের সাথে নেই। এত বড় ঘটনাতে সেখানেও তো আমরা সেটাই দেখেছি, সেখানে তো আম জনতা নেমেছে, আমরাও যেমন নেমেছি, সমাজের সমস্ত অংশ মানুষ নেমেছে, কিন্তু হকারদের জন্য বাকিরা তো নামেনি। নেমেছে তো বামপন্থীরা, যা মার খেয়েছে বামপন্থীরা, অ্যারেস্ট হয়েছে বামপন্থীরা, অন্য কে আছে? অন্য কেউ নেই তো। অন্য কেউ তো মনে করছে যে ওটা ঘরের মাঠ হলে ভালো হয়, যেন মনে হচ্ছে যে প্ল্যাটফর্মে টেবিল টেনিস খেলা হবে, বাগান তৈরি হবে, ফোয়ারা হবে। তা তো না, একটা কোম্পানি 50টা স্টেশনের টেন্ডার পাবে, সে 50টা স্টেশনের দোকান লাগিয়ে দেবে। তাহলে দৃষ্টিভঙ্গি কি? শুভেন্দু বিজেপি সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই গরিব মানুষগুলোকে উৎখাত করো, আর ওদের পেয়ারের বড় শিল্পপতি অমৃত স্টেশনের দায়িত্ব, টেন্ডার তাদের হাতে দেওয়া হবে। তারা শীততাপ নিয়ন্ত্রিত বড় বড় দোকান, যেখানে কোটি কোটি টাকার মুনাফা তৈরি হতে পারে, তা করবে, আর এই মানুষগুলো উচ্ছেদ হয়ে যাবে। এই তো কাজে আমরা মানুষের জীবন জীবিকা, রুটি রুজি, গণতন্ত্র, সম্প্রীতি, ঐক্য, সংহতি, এই সব কিছুর জন্য যে লড়াই, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, এই লড়াই বামপন্থীদের কাছে এসে উপস্থিত হয়েছে। যোগ্যতার সঙ্গে নিজেদেরকে তৈরি করে মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াই আগামী দিনে বামপন্থীদের করতে হবে। তার জন্য অনেক দাম বামপন্থীদের দিতে হবে। আমরা মানসিকভাবে তার জন্য সবসময় প্রস্তুত থাকি, অতীতেও ছিলাম, আজকেও আছি, ভবিষ্যতেও থাকবো। এবং আর শেষ কথা আমার হচ্ছে এটা, যে একটা বিরল ঘটনা হচ্ছে যে একটা দল সরকার চালালো 15 বছর, বরফের থেকে আগে গলে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, অবাক ব্যাপার। দ্বিতীয় বিরল ঘটনা, একটা পার্টি, যে পার্টিটার নিচে কোনো সংগঠন নেই, সে সরকারে চলে এলো, দ্বিতীয় বিরল ঘটনা। তৃতীয় বিরল ঘটনা, যে একটা পার্টি বিপুল জনাদেশ নিয়ে সরকারে এলো, 1 মাস সময়ের মধ্যে নানা ক্ষেত্রে বিপুল অংশের মানুষকে শত্রু বানিয়ে দিল, নিজের পতনের ইতিহাস রচনা করবার প্রথম অধ্যায় প্রথম মাসে লিখে দেন। এই সামনের দিন লড়াইয়ে বামপন্থীরা লড়াইয়ে আছে, লড়াইয়ে অতীতে ছিল, লড়াইয়ে ভবিষ্যতেও থাকবে। খুব ভালো লাগলো পলাশদা, অনেক গল্প করলাম, কিন্তু বুঝতে পারছি তোমার কিছু ব্যস্ততাও আছে, তোমার মিটিং এখন যেতে হবে, তো অনেক প্রশ্ন থেকে গেল পলাশদার কাছে। না সমগ্র বামপন্থীর এই নেতাদের সাথে গল্প করতে বসলে এত কিছু জানা যায়, এত কিছু তথ্য পাওয়া যায়, মানে আড্ডা গল্পটা শেষ করি না। তবু সময়ের জন্য আমাকে পলাশদাকেও ছেড়ে দিতে হবে, আমাদেরও এই সময় বলে দিচ্ছে যখন অনুষ্ঠানটাও শেষ করতে হবে। আজকে এই পর্যন্তই, আবার কোনোদিন পলাশদাকে নিয়ে আসবো, আরো অনেক তথ্য জানবো, আরো অনেক নীতি জানবো কিভাবে বামপন্থীরা আগামী দিনে এগিয়ে যাবে, জনগণের পাশে থাকবে। আর এই পর্যন্তই, নমস্কার।